এই যে বেসিক কিছু শর্ট নিয়ে আমরা ফিল্মিং গুলো এতদিন দেখে আসছি, এই ধরা বাঁধা নিয়মের মধ্যে কিন্তু এখন আর সিনেমাটোগ্রাফি নাই। তবে না থাকলেও এখানে ঠিক রাখতেই হবে, ঠিক রাখতে হবে। বলতেছি যে এখন কিন্তু আমরা যে যে ফিল্মগুলা দেখছি বা বিশেষ করে ওয়েব সিরিজের যুগ চলে আসছে, রাইট সব ট্র্যাকিং শট, ট্র্যাকিং, ইয়েস ইয়েস। এখন ট্র্যাকিং শট কিন্তু মানে আপনি বলা যায় যে আপনি যেটা বানাবেন ওটা গ্রামারের মধ্যে মোটামুটি পড়লে ইয়েস ইয়েস। না এখন এটা আসলে খেয়াল রাখতে হবে কি, মানে চলচ্চিত্রের বেসিক কিছু ভাষা আছে, ক্যামেরারও কিছু বেসিক ভাষা আছে। ওই ভাষাটা যদি কেউ না শিখে, যেরকম আমরা ধরেন কবিতা লিখতে গেলে কেউ যদি সরেয়া না শিখেই কবিতা লিখতে যায়, তাহলে যেরকম সেটা কবিতার মানে আকার ও আকৃতি কিছুই দাঁড়াবে না। এখন কেউ যদি মনে করে আমার হাতে একটা অজমো ক্যামেরা আছে বা আমার হাতে গিম্বেল আছে, আমার মোবাইলটা গিম্বেলে লাগাইয়েই আমি শট নিলাম, দৌড়ে গেলাম, কে কোন দিকে দাঁড়াইলো, ভিডিও রেকর্ড করে ফেললাম, এটা কিন্তু শুধু ভিডিও রেকর্ড হবে, কিন্তু চলচ্চিত্রের যেই ভাষা, যেই ল্যাঙ্গুয়েজ, যে অভিব্যক্তি, এটা যদি বেরিয়ে না আসে তাহলে কিন্তু সেটা চলচ্চিত্রের ডেফিনেশনে পড়বে না। আলটিমেট সেটা কিন্তু চলচ্চিত্র যাকে বলে সেটাতে গিয়ে পড়বে না, যাতে করে সেটাকে ওই ভাষায় নিতে গেলে আমাদের যেরকম ভাষা শেখার জন্য আমরা যদি ইংরেজি ভাষা বলি ABCD শেখার পর আমরা তখন সেটাকে নতুন নতুন শব্দ বসিয়ে যেরকম একটা কবিতা বা একটা রচনা তৈরি করি, ক্যামেরাটাও সেম। আমরা যদি ক্যামেরার বেসিক যে শটগুলো আছে, যেরকম লং শট, মিড শট, ওয়াইড অ্যাঙ্গেল শট, ক্লোজ শট, বিগ ক্লোজ শট, এই শটগুলো যখন চিনতে পারবো এবং ক্যামেরার কোণগুলা, ক্যামেরার অ্যাঙ্গেলগুলা বিশেষ করে খুবই কাজে লাগে, কারণ ক্যামেরার অ্যাঙ্গেলের সাথে ক্যামেরার ভাষাটা চেঞ্জ হয়। যেমন ধরেন একটা ক্যারেক্টার রাগ করতেছে খুব বেশি, তখন এটা কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা বসলে পরে সেটা চলচ্চিত্রের ভাষাটাকে রিপ্রেজেন্ট করে। এটা যখন একজন ক্যামেরাম্যান বা সিনেমাটোগ্রাফার বুঝতে পারবেন, তখন কিন্তু তার চলচ্চিত্র বলার ভাষাটা, তার সিনেমাটোগ্রাফির ভাষাটা তত বেশি নান্দনিক হবে এবং দর্শকের কাছে পৌঁছাবে। আদারওয়াইজ কিন্তু দর্শক মানে একটা হৃদয় বিদারক সিনে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এটা অন্যরকম হয়ে যেতে পারে। জি, এর জন্য দেখা যায় যে কোন সিকোয়েন্সে কোন ডায়লগের সাথে ক্যামেরার মুভমেন্টটা কি হবে, ক্যামেরার মুভমেন্টটা কখন স্পিড হবে, কখন আসতে হবে, এটাও কিন্তু বোঝার ব্যাপার আছে। ইমোশনের সাথে ক্যামেরার মুভমেন্টটা যদি একজন বুঝতে পারেন, সেটা কিন্তু হুট করে কেউ বুঝবে না। তাকে প্রথমে যদি ক্যামেরার বেসিক মুভমেন্টগুলা, পাশাপাশি ক্যামেরার অ্যাঙ্গেলগুলা এবং শটগুলা, এই বেসিক জিনিসগুলো তিনি যখন বুঝতে পারবেন, তখন কিন্তু তিনি আস্তে আস্তে তার মতো করে তিনি বুঝতে পারবেন যে আসলে ক্যামেরা মুভমেন্ট কখন কোথায় কিভাবে করলে পরে এটা গ্রামারের বাইরে যাবে না এবং তার ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকবে, মানে তার যে সিনেমাটোগ্রাফির ভাষাটা সেটা ঠিক থাকবে। তখন গল্পের সাথে যখন সিনেমাটোগ্রাফি মিশে যাবে, তখন কিন্তু দর্শক সেই গল্পের সাথে ইনভলভ হতে পারবে তত বেশি। রোশন ভাই, ক্যামেরার নান্দনিক দিক এবং অ্যাস্থেটিক ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করেন। আসলে এই মিডিয়ামটাই হচ্ছে একটা নান্দনিক মিডিয়াম, আবার বা এস্থেটিক সেন্স থেকে আমি যদি স্ক্রিপ্ট রাইটিংয়ের দিকটা এটার সাথে টেনে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। কীরকম, যেমন ধরেন আপনি কথা বলতেছি, আমি কথা বলতেছি আমাদের বাসায়, তখন কিন্তু আপনারা আমার ভাষা, কথার স্টাইল, ধরনটা একরকম। আবার আপনি আর আমি একই ব্যক্তি যখন কোনো একটা মিউজিয়াম, সিম্পোজিয়ামে, সেমিনারে বক্তব্য রাখতেছি, একই ব্যক্তি কিন্তু আমার ওইখানকার কথা বা বলার ভঙ্গি, ভাষাটা ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে স্থান কাল পাত্র ভেদে যখন আমার নিজস্ব ভাষাটাই চেঞ্জ হয়ে যায়, সেই জায়গায় ক্যামেরা কেন চেঞ্জ হবে না বা ক্যামেরার ভাষাটা কেন চেঞ্জ হবে না। আবার ধরেন এই একই বিষয় আমরা যখন নিজেরা কথা বলতেছি একরকম, এই একই ভাষা যখন আমি চলচ্চিত্রে নিচ্ছি, একই ভাষা যখন নাটকে নিচ্ছি, তখন কিন্তু দর্শক অপেক্ষা করবে অ্যাজ ইউজুয়াল কথা শোনার জন্য, কিন্তু তারা বসে না। তারা বসবে যে এখানে কি ধরনের ডিফারেন্ট ডায়লগ আসলো, কি ধরনের ব্যতিক্রম গল্প আসলো। তো দর্শক চাইবে আপনার কাছ থেকে ব্যতিক্রম গল্প, স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে সেটা সে চাইবে। আবার ডিরেক্টরের কাছ থেকে সে ওই রকম ডিরেকশন চাইবে, যে আমি এরকম ডিরেকশন চাই। আবার
যিনি মেকআপ আর্টিস্ট আছেন ওনার কাছ থেকে দর্শক চাইবে যেন ওই ক্যারেক্টারের যথাযথ মেকআপটা তিনি করতে পারলেন কিনা, তিনি সেইভাবে ফুটিয়ে তুলতে পারলেন কিনা। এই সেন্স থেকে একটা দায়িত্ব অটোমেটিক্যালি চলে আসে ক্যামেরাম্যানের উপরে বা সিনেমাটোগ্রাফারের উপরে। তিনি তার ক্যামেরাটাকে কতটুকু নান্দনিক দিক থেকে তিনি ফুটিয়ে তুলছেন। এখন ধরেন একজন ডিরেক্টর একটা লোকেশনে ক্যামেরাম্যানকে নিয়ে গেলেন, এত সুন্দর লোকেশন, তিনি যদি বুঝতে না পারেন এই লোকেশনটাকে হাইলাইট করার জন্য বা ওই সময়ের পরিবেশটাকে তুলে ধরার জন্য কোন লেন্সগুলো ইউজ করলে, এখানে কি তিনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করবেন নাকি নর্মাল লেন্স ইউজ করবেন নাকি টেলি লেন্স ইউজ করবেন, কোন লেন্সটা তিনি ইউজ করবেন ওই পরিবেশে গিয়ে ওই নলেজটা তখনই তিনি অ্যাপ্লাই করবেন, যখন তিনি এই নন্দন তথ্য নিয়ে একটু স্টাডি করবেন, একটু পড়াশোনা করবেন, একটু দেখাশোনা নিজের বাড়াবেন, তখন কিন্তু তার মধ্যে এটা নিজের মধ্যে একটা গ্রো করবে এবং নিজেকে তিনি যখন ডেভেলপ করতে পারবেন, সেটা কিন্তু শুধুমাত্র দেখা বা তা না, এর জন্যই কিন্তু মানুষের পড়াশোনার দরকার, তাকে অনেক কিছু দেখার বিষয় থাকে, অনেক স্টাডির মধ্যে থাকতে হয়। তখন কিন্তু তার মধ্যে এই বোধটা তৈরি হবে, তখন তিনি এই নন্দন তথ্য নিয়ে কাজ করাটা এবং এটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু তখন নিজেকে নিবেদিত করতে পারবেন। ডিভাইসটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আসলে কোন ডিভাইসটা নিয়ে তার কাজ শুরু করা উচিত প্রফেশনালি যদি চিন্তা করে। এখন তো মনে করেন ডিএসএলআর আছে বা ফিল্ম ক্যাম আছে বা এখন মোবাইল দিয়েও অনেক প্রোডাকশন বানিয়ে ফেলছে, এটা যদি একটু বলেন। এটা নতুনদের জন্য আসলে বলতে হবে কি, আমরা কর্পোরেট দুনিয়ার হাতে এক ধরনের বন্দী। যেরকম ধরেন আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে চলচ্চিত্র তৈরি করা যাবে, এক সময় আমরা হয়তো এটা বিশ্বাসই করতাম না বা অনেকে এটা মেনে নিতে পারতাম না যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কখনোই চলচ্চিত্র করা সম্ভব না। কিন্তু দেখা গেছে কালের বিবর্তনে ডিএসএলআর দিয়ে কিন্তু প্রফেশনাল চলচ্চিত্র হয়েছে। আবার প্রফেশনাল চলচ্চিত্রে কিছু কিছু সিকোয়েন্সে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতেও কিন্তু বাধ্য হয়েছে অনেকেই। এখন দেখেন লাইটের বিষয়টা এরকম চলে আসছে যে আপনি পাহাড়ে যাবেন, এত বড় টিম নিয়ে এত লাইট নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আপনি সনির একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে গেলেই সেটা কিন্তু অনেক সাপোর্ট হচ্ছে, অন্ধকারকে আলো বানিয়ে ফেলতে পারতেছে। এই জিনিসগুলা যখন কাজ করে তখন কিন্তু আমাদেরকে কর্পোরেট দুনিয়াও কিছু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা নিয়ন্ত্রিত না হতে চাইলেও তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এখনকার যুগে যদি আমরা চিন্তা করি, যদি আপনি দেখেন আইফোনের ক্ষেত্রে বা শাওমি মোবাইলের ক্ষেত্রে বা আরও যেই ব্র্যান্ডগুলো আছে, ইভেন স্যামসাং, এখন তারা নিজেরা কিন্তু নিজেদের বিজ্ঞাপনও যদি এরকম বলে, শাওমি যদি চিন্তা করে যে আমার বিজ্ঞাপনগুলো আমার মোবাইল দিয়েই করতে হবে, তখন কিন্তু আমরা এক ধরনের বাধ্যবাধকতায় পড়ে যাচ্ছি। তখন কিন্তু যারা মূলধারার ক্যামেরা নির্মাতা কোম্পানিগুলো আছে তারা কিন্তু এক ধরনের প্রতিযোগিতায় পড়ে যাবে। যেমন ধরেন এক সময় প্রতিযোগিতা পড়ে গেছিল যখন ডিএসএলআর ক্যামেরাতে ভিডিও এত বেশি সুন্দরভাবে রেকর্ড হওয়া শুরু হলো, দেখা গেল কালার গ্রেড ছাড়াও আপনি ক্যামেরায় কালার ইম্পোজ করে দিতে পারতেছেন, স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারতেছেন ডিএসএলআর ক্যামেরাতে। তখন কিন্তু যারা কম সময়ের মধ্যে ভিডিও তৈরি করতে চান বা নাটক বা কিছু প্রোডাকশন বানাতে চান, তাদের জন্য কিন্তু সেটা লোভনীয় একটা ব্যাপার হয়ে গেল। একই প্রেক্ষাপটে যে মোবাইল টেকনোলজি এত বেশি আগাচ্ছে, সেটাকেও কিন্তু ছোট করে দেখার সুযোগ নাই যে মোবাইল দিয়ে কেউ একটা প্রোডাকশন বানানো মানেই যে সেটা খারাপ হয়ে যাবে, তা কিন্তু না। সে যদি তার গল্প, লোকেশন, লাইট এবং অন্যান্য সব কিছু ঠিকঠাক রেখে মোবাইল দিয়েও যদি কেউ একটা প্রোডাকশন বানায়, তাহলে কিন্তু সেটা মানের হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে আসলে মোবাইলে রেকর্ড করা মানে কি হয়ে যাচ্ছে কিনা। একটা চলচ্চিত্র বা একটা প্রফেশনাল ভিডিও প্রোডাকশন বানাতে হলে শুধুমাত্র কিন্তু ক্যামেরা ইকুইপমেন্ট দিয়েই সম্ভব না, আপনাকে একটা লোকেশনে যেতে হবে। এখন লোকেশনে যেতে গেলে আপনাকে প্রপার বাজেট লাগবে। এখন লোকেশনে গেলেন, একটা লোকেশনে গিয়ে আপনি ওই লোকেশন অনুযায়ী একটা স্টোরি সাজাইতে হলে আপনাকে কিন্তু একটা প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার লাগবে। তার পাশাপাশি আপনি যদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না নেন, আপনি যদি প্রোডাকশনের লোকজন পাশাপাশি না নেন, শুধু কিন্তু মোবাইল দিয়েই কাজটা উদ্ধার হচ্ছে না। এর জন্য
মোবাইলটা হয়তো একটা ইকুইপমেন্ট হতে পারে, সেটা হয়তো বড়র জায়গায় ছোট হতে পারে, ছোটর জায়গায় আরও ছোট হতে পারে, কিন্তু সব মিলিয়ে যদি প্রোডাকশনটা না সাজানো যায় তাহলে কিন্তু মোবাইল দিয়েই উদ্ধার হওয়া সম্ভব হবে না। এখন তো নানা ধরনের কোর্স সেল হচ্ছে আমাদের অনলাইনে এবং বিভিন্ন মাধ্যমে। তা একজন ক্যামেরা পার্সনের জন্য কোর্সটা কতটুকু জরুরি? ধরেন সিনেমাটোগ্রাফি যারা শিখতে চায় তাদেরকে আসলে কোনো না কোনো কোর্সের, সে যদি জেনেও থাকে তাহলে আমার পরামর্শ থাকবে যে আসলে কোনো একটা কোর্সের টাচে থাকা। সেটার কারণ কি, একটা কোর্সে গেলে পরে সেখানে বিভিন্ন টিম ওয়ার্ক বা বিভিন্ন জায়গার বিভিন্ন মেন্টালিটির মানুষদের সাথে দেখা হয় এবং কে কিভাবে প্র্যাকটিক্যালি বর্তমান সময়ে কাজ করতেছে, তখন নিজেকে মূল্যায়ন করার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়। আর একটা জায়গায় না গেলে পরে নিজেকে মূল্যায়ন করা যায় না। হয়তো আমি নিজে নিজে ভাবতে পারি যে আমি অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু জানতেছি, যখন দেখা যায় না প্রফেশনাল মানুষের টাচে যাওয়া যায় তখন দেখা যায় যে না আসলে আমি এই বিষয়টা সম্পর্কে অনেক দূর জানি না। তাই যারা নতুন আসতে চায় তাদের যে কোনো কোর্স, সেটা হয় অনলাইন কোর্স হোক বা ফিজিক্যাল কোর্স হোক বা কোনো ইউনিভার্সিটি হোক বা কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো টিচার হোক বা কোনো উস্তাদ হোক, কারো না কারো টাচের থেকে কিন্তু এই জায়গাটা শিখতে হয়। কারণ কি, আপনাকে কিন্তু বা আমাকে কেউ প্রফেশনাল কাজে ততক্ষণ ইনভলভ করবে না যতক্ষণ না আমার দুই একটা ভালো প্রফেশন কাজ না দেখবে। কারণ কেউ ওই এত টাকার প্রোডাকশনে আপনাকে আমাকে নিয়ে রিস্ক নিতে চাইবে না। তাই নিজেকে 2-4টা কাজ মিনিমাম হোক প্রফেশনাল কাজের সাথে ইনভলভ করানোর জন্য, তাহলে এটা করতে গেলেই কিন্তু তাকে একটা না একটা কোর্সের সাথে ইনভলভ হইতে হয়। কেন, কোনো একটা প্রফেশনাল টিমে আপনি ইনভলভ হতে গেলে তখনই ওরা জিজ্ঞেস করে আপনি কি এর আগে কাজ করেছেন কি না বা আপনার অভিজ্ঞতা কি, তখন কিন্তু সে অন্তত পক্ষে বলতে পারবে যে না আমি এই প্রতিষ্ঠান থেকে এতটুক কোর্স করেছি, আমাকে একটা সুযোগ দিতে পারেন বা আমাকে আপনাদের সাথে নিতে পারেন। তাই কিন্তু এই কোর্সটা তাকে যেরকম একটা অভিজ্ঞতার দিবে, ঝুড়ি দিবে, পাশাপাশি সে কিন্তু একটা কাজে ইনভলভ হওয়ার জন্য তাকে কিন্তু একটা সহযোগিতা করবে। এবং অনেক দূর নিজে নিজে অনেক কিছু শেখা যায় না। যারা নিজে নিজে অনেক দূর শিখে কাজ করে ফেলতে পারেন, এটা কিন্তু নাম্বার 2-4 জন, হয়তো 100-তে 2 জন হতে পারে বা 1 জন বা 1000-এ বা লাখে 2-1 জন হতে পারে। এর জন্য আমাদের বক্তব্যটা বা আমার বক্তব্যটা থাকবে অন অ্যান এভারেজ যারা আছেন বা যারা নিজেদেরকে মনে করেন যে না আমি মার্কেটটা দেখার জন্য অন্ততপক্ষে একটা কোর্সের সাথে ইনভলভ হই, তাহলে তার কিন্তু ক্ষতি হবে না। এখন নির্ভর করতে পারে, হয়তো বা অনেক সময় দেখা যায় বিভিন্ন কোর্সের টাকা বেশি থাকে, 10,000 টাকা 15-20,000 টাকা হতে পারে। এরকম সিচুয়েশন হলে অনেকে বলবো আমি চেষ্টা করে যারা কোর্স আয়োজন করে তাদের সাথে তারা অন্তত পক্ষে মানে কথা বলে এটাকে ম্যানেজ করে হলেও সে যেন একটা কোর্স অন্তত পক্ষে করতেই হবে বা করা উচিত, তাহলে কিন্তু সে নিজেকে মূল্যায়ন করতে পারবে। এবং তার আসলে এখানে যখন একটা কোর্সে অনেক প্রফেশনাল লোকজন কথা বলবে, তার কিন্তু এই জায়গাগুলো জানার তখন সুযোগ হবে। কারণ আমরা ইউটিউবে বা অনলাইনে অনেক সময় বিহাইন্ড দ্য সিনের দেখে থাকি বা অনেকে সাক্ষাৎকার শুনে থাকি, এগুলা থেকে কিন্তু নিজের মনের মতো করে অনেক প্রশ্ন জানার সুযোগ থাকে না, যেটা বিভিন্ন কোর্স হলে পরে ওই প্রফেশনাল লোকদের কাছ থেকে বা ওই প্রফেশনাল টিচার যারা থাকেন তাদের সান্নিধ্যে অভিজ্ঞতাটার শেয়ারটা উনি করতে পারে বা তার টাচে থাকারও কিন্তু একটা সুযোগ হয়ে যায়। একটা কোর্স হলে সেখানে 10 জন যদি ব্যক্তি আসছেন, তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে তাদের সাথে যোগাযোগ করার একটা ফিল্ড তৈরি হয়, সেটা কিন্তু এই কাজের জন্য খুব বেশি কাজে লাগে বলে আমার বিশ্বাস। এবং এই কারণে বলবো যে আপনি হয়তো অনেক কাজ জানেন, কিন্তু আপনি অপরিচিত কারো কাছে যে একটা কাজ করতে চান বা শেয়ার করতে চান, সে কিন্তু আপনাকে আমাকে রিসিভ করবে না। তাই যারা নতুন এই লাইনে কাজ করতে চান বা এই দিকে এগিয়ে আসতে চান, তাদের জন্য একটা টিম ওয়ার্ক বা একটা পরিচিতির জায়গা। যদি একটা কোর্সে কেউ এসে বলে যে আমি স্যার আপনার অমুক এই কোর্সের ছাত্র, তখন কিন্তু তাকে কেউ একজন সহজে রিসিভ করবে বা তাকে আরেকটা জায়গায় রেফার করতে পারে। যেমন ধরেন আপনার কাছে যারা এডিটিং শিখেছে বা আপনার কাছ থেকে গ্রাফিক্স শিখছে, তখন কিন্তু অনেক প্রতিষ্ঠান আপনাকে যখন বলে যে আমাদেরকে লোক দেন বা কাজ জানে এরকম বা কম কাজ জানে এরকম 2-1 জন লোক দেন, তখন কিন্তু আপনি প্রথমেই আপনার কাছে যারা কোর্স করতেছে তাদের কাছ থেকে কাউকে পিক করার চেষ্টা করবেন। আপনি কিন্তু তার বাইরে যাকে চিনেন না তাকে কিন্তু পিক করা বা রেফার করার ক্ষেত্রে আপনি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তাই আমার পরামর্শ থাকবে নতুন যারা, তারা অবশ্যই কোনো না কোনো কোর্সের সাথে এবং একটু যেখানে ভালো কোর্স ট্রেনিং দেওয়া হয় সেগুলোর সাথে ইনভলভ থাকাটা খুবই জরুরি। আমরা এতক্ষণ কথা বলছিলাম সিনেমাটোগ্রাফি নিয়ে।
আশা করি আজকের যে পর্বটা আপনারা দেখলেন এখান থেকে কিছুটা হলে উপকৃত হবেন। সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শেখ শাহিন, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।